ওকে, এখন এখানে বলছে যে এইটার ক্ষেত্রফল বের করতে। তো আচ্ছা দাঁড়াও, এখন এখানে এটা আমরা যখন কণিক পড়ছিলাম তখন মেবি বলা হয় নাই। তো এইটা একটা উপবৃত্ত যদি আহ এটা হয়, তো সেই ক্ষেত্রে এই রেখাটাকে কি বলে? আর এই রেখাটাকে কি বলে? রেখাটা বলতে এখানে যে এই এই পোর্শনটুকু আর কি, মানে এ থেকে বি, এ বি কি আর সি থেকে ডি কি? এবি তো হচ্ছে বৃহদাক্ষ আর সিডিসি তো ক্ষুদ্রাক্ষ। হুম। ওকে, এখন এইটার এইটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই এ বি। এটা আমরা যখন কনিক পড়ছিলাম তখন এটা মেবি বলা হয় নাই। তো এ বলতে হচ্ছে আমাদের এই যে বৃহদাক্ষের দৈর্ঘ্য, আর বি হচ্ছে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, আমরা এটা জানি। তাহলে এটার আমাদের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। আচ্ছা, এখন এই যে এ আর বি যদি সমান হইতো, তো তখন এই শেপটা কিরকম হইতো? মানে বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ যদি সমান হয়, তখন এটা কি তাহলে হবে? বৃত্ত। হ্যাঁ, তখন এটা বৃত্ত হবে। মানে এ আর বি যদি সমান হয়, এ ইন্টু এ, তখন এটা কি হয়ে যায়? পাই এ স্কোয়ার অথবা পাই আর স্কোয়ার। তো এর বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ সমান হলে এইটা একটা বৃত্ত হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা এটা ক্ষেত্রফল বের করব সেম নিয়মেই। ওকে। ওকে, তো এইটাও আমাদের বৃত্তের মতোই সেম। এর এই আমরা যদি এখানে শুধুমাত্র এই পোর্শনটুকুর ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে এই পোর্শনটুকুর ক্ষেত্রফলকে 4 দ্বারা গুণ করলে আমাদের পুরো এইখানে উপবৃত্তের ক্ষেত্রফল এইখানে বের হয়ে যাবে। জানি। ও হ্যাঁ, মুরাদ তো বাসাতেই নেই, কই গেছে ভাই? ওকে, তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে নামকরণ করি এ বি সি, তো এখন এইখানে আমাদের এই বি বিন্দুর স্থানাঙ্ক এটা কত হবে? এটা হচ্ছে 0 0। আর এখন আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে, বাট এর এই যে আমাদের কণিকের সবকিছু যদি জানা থাকে, তাহলে আমরা তো জানি বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। তো বৃহদাক্ষের দৈর্ঘ্য যদি 2a হয়, তাহলে এই যে এইটুকু অংশ এ, আবার এইটুকু অংশ এ, তাহলে বি থেকে সি এই পোর্শনটুকু দৈর্ঘ্য হচ্ছে এ। যদি এ হয় তাহলে সি বিন্দুর এখানে হবে a, 0। তো এই জন্য এখানে আমাদের কণিক সম্পর্কে ভালোভাবেই জানতে হবে। আর আর এখানে এই যে এই পোর্শনটুকু হবে স্মল বি, এইটুকু হচ্ছে স্মল বি। তাহলে এখন এখানে এ বিন্দু হবে 0, বি। ওকে, এখন এই তুমি যদি বি থেকে সি এই পোর্শনটুকু নাও, অর্থাৎ এক্স অক্ষের উপরে কতটুকু ক্ষেত্রফল এ তৈরি করে, তাহলেও হবে। সেই ক্ষেত্রে তোমার লিমিট হবে এক্স অক্ষ বরাবর 0 থেকে এ। আর তুমি যদি
ওয়াই অক্ষের উপরে এটা এই ক্যালকুলেশন করতে চাও, তোমার সেই ক্ষেত্রে লিমিট হবে, মানে তোমার কোটি থেকে কোটি লিমিট আর কি, মানে তোমার 0 থেকে বি পর্যন্ত লিমিট, তুমি দুই ভাবেই করে দেখবা, অ্যান্সার সেম আসবে। আচ্ছা, আমরা তো একটু আগে একটা এক্স অক্ষের উপরে করলাম, আমরা এখন যদি ওয়াই অক্ষের উপরে করি এটা, তাহলে এই যে এ বি সি এইটুক অংশের ক্ষেত্রফল, এখন আমি যদি এটা ওয়াই অক্ষ বরাবর নেই, তাহলে এটা হচ্ছে ডি ওয়াই, তাহলে আমাদের এইখানে মান, এইখানে বসানো লাগবে এক্স এর মান। এখন যেহেতু ওয়াই অক্ষের উপরে এটা নিচ্ছি, তো সেই ক্ষেত্রে এখানে লিমিট হবে ওয়াই অক্ষের লিমিট, অর্থাৎ 0 থেকে বি। এটা বুঝছো? আর হ্যাঁ। তুমি যদি এখানে ডিএক্স লেখো, সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে ওয়াই। এখন ডিএক্স এর একটা লিমিট হবে 0 থেকে এ, এবং দুই ক্ষেত্রেই তোমার অ্যান্সার সেম আসবে। অতএব এই এই দুইটা জিনিস কিন্তু মানে পরস্পর সমান কিন্তু, কারণ এই দুই ভাবেই অ্যান্সার সেম আসবে। ওকে, তাহলে 0 থেকে বি আমাদের যেটা সমীকরণ, এক্স স্কোয়ার এ স্কোয়ার, এইখানে আছে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, এইখানে 1, তো এক্স ডি ওয়াই, তাহলে আমরা এখান থেকে যদি এক্স এর মান বের করি, এখন এখানে লসাগু করলে এইখানে বি স্কোয়ার, এইখানে আছে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এই মানটা আসে আমাদের এখানে এক্স এর মান। ওকে, এখন আমাদের এখানে সেম কাজ, যেহেতু রুট ওভার এ স্কোয়ার মাইনাস, এখন এখানে ওই ফরম্যাটটা আছে, মানে এখানে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকুক, বাট আমাদের ফরম্যাট তো এটাই, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফরম্যাটটাই তো এটা। তো সেম ভাবে এখানে ওয়াই সমান এখানে কি হবে, বি সাইন থিটা অথবা বি কস থিটা, যে কোনো একটা এখানে ধরতে পারবা। আচ্ছা, আমরা এখানে সাইন থিটাই ধরে নিই, কস থিটা ধরলেও এখানে কোনো সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে ডিওয়াই বি কস থিটা ডি থিটা, এইখানে আসছে ওয়াই এর মান, এইখানে আসছে থিটা এর মান। তো ওয়াই যখন 0 তখন থিটাও 0, ওয়াই যখন বি তখন হচ্ছে 1, অর্থাৎ সাইন ইনভার্স 1 মানে হচ্ছে পাই/2। তাহলে 0 থেকে পাই/2 বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ডিওয়াই মানে হচ্ছে বি কস থিটা
ডি থিটা সেম জিনিস। আগের ম্যাথটা যদি এখানে বুঝে থাকো তো এখন এইখানে হচ্ছে যে আমাদের একটা এখান থেকে বি স্কোয়ার কমন নিলে এইখানে একটা বি বাইরে আসবে, তারপর আবার এই বি মিলে হবে বি স্কোয়ার। আর এখান থেকে তারপরে থাকবে 1 - sin স্কোয়ার, তারপর সেটা হয়ে যাবে কজ স্কোয়ার, রুট ওভার কজ স্কোয়ার মিলে একটা এখানে কস থিটা আসবে, আবার বাইরের এখানে কস থিটা মিলে কজ স্কোয়ার। এটা বুঝছো? আগের ম্যাথটার মতো সেম। হ্যাঁ। ওকে। তো এখন এই যদি এখানে বি স্কোয়ার ডিভাইড বাই বি, তাহলে এটা হয় এ, এইখানে হবে বি। আবার এখন এইখানে যে কজ স্কোয়ার, আমরা এখন এইখানে কি করব, একটা 2 নিব, আবার এইখানে 2 দ্বারা ভাগ করে দিব। তো সেম জিনিস এইখানে বারবারই আসবে। এটা হবে 1 + cos 2 থিটা। তারপর এটা হবে থিটা, এটা sin 2 থিটা ডিভাইড বাই 2। আর এটা হচ্ছে তাহলে 0 থেকে π/2। তাহলে এটা এবি ডিভাইড বাই 2। এখন এইখানে আমরা যদি লিমিট বসাই, এটা হচ্ছে π/2, সাইন sin 2 × π/2 অর্থাৎ sin 180 এর মান 0। আর এরপরে লোয়ার লিমিট 0 বসালে এই সবগুলোই 0। তাহলে এটা হচ্ছে π/AB ডিভাইড বাই 4। এটা হচ্ছে শুধুমাত্র এবিসি এর ক্ষেত্রফল। তাহলে পুরো উপবৃত্তের ক্ষেত্রফল এটা হবে 4 × এটা, অর্থাৎ π/AB। এবং এটা মুখস্থ রাখবা। ওকে। এখন এই টাইপের ম্যাথ গুলা আমরা, এই যে আমরা দুইটা ম্যাথ করলাম এইখানে এ দিয়ে, এখন আমাদের চ্যাপ্টারের যেগুলা ম্যাথ এইগুলাতে আমাদের কিন্তু এ না থেকে এখন এইখানে আমাদের ডিরেক্ট সংখ্যা হয়তো দিয়ে দেবো, যেমন এইটা, এটা পারবে না এখন। জাস্ট এর জায়গায় এইখানে বসবে কত, 2 বসবে। তারপর এই যে এটা এ- তোমার এটা আছে এ স্কোয়ার মানে 4 স্কোয়ার, অর্থাৎ এইখানে বসবে এর জায়গায় 4। তারপর এইখানে এর জায়গায় 5। ওকে, আমরা এগুলা দেখতেছি আস্তে আস্তে। এটা ক্লিয়ার? হ্যাঁ। এখন দেখ, এখন বলছে y² = 16x এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে। উপকেন্দ্রিক লম্ব কি এটা মনে আছে? আছে তো। আছে। আচ্ছা, এখন এইখানে কি এটার কোনো শেপ আছে আদৌ? আচ্ছা, না এর কোনো, দাঁড়াও। আচ্ছা, তো এখন এটা হচ্ছে y² = 16x, অর্থাৎ এটা হচ্ছে y² = 4ax টাইপের পরাবৃত্ত, 4ax।
তাহলে আমরা জানি এটা হবে এইরকম। আচ্ছা, এটা যেমনই হোক, এটা একটু ওই সুন্দর করে এই চিত্রটা এখানে আঁকাবা। আচ্ছা, এখন এটার উপকেন্দ্রিক লম্বটা কোন দিক দিয়ে যাবে বলো তো, বা এর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে বলো দেখি। এই টাইপের পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হয়? X is equal to A. হ্যাঁ, তো এখন এইখানে আমাদের যেহেতু এটা 4ax টাইপের, এইখানে a সমান 4 এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 4। তাহলে এটা যদি আমাদের 0 0 বিন্দু হয়, এক্স ইজ ইকুয়াল টু 4, আমরা এখানে ধরে নিলাম এইটা এক্স ইকুয়াল টু 4। তো এই রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, তাহলে এটা লম্বটা হবে মেইনলি এইরকম। ওকে, তো এটা যদি এ, এটা বি, এটা সি, তো এখানে বি সি এই রেখাটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব। তো আমাদের এখন এখানে যে ক্ষেত্রফলটা বের করতে বলছে, এই পরাবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্ব দ্বারা টোটাল যে ক্ষেত্রফলটা, অর্থাৎ এই 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 পুরো যে পার্টটুকু, এইটার আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। তো এখন এর পুরোটার ক্ষেত্রফল তো আমাদের বের করার দরকার নাই। এখন যদি এখানে তোমার চিত্রটা প্রপারলি হয়, তো এটা তো অবশ্যই এইখানে বোঝাই যাইতেছে যে এক্স অক্ষ থেকে উপর এবং নিচে যে দুইটা পোর্শন আছে, ওই দুইটা পোর্শনের ক্ষেত্রফল সেম হবে। অর্থাৎ নামকরণ যদি করি, এটা ডি, অর্থাৎ এ বি ডি এবং এ সি ডি এই দুইটা অংশের ক্ষেত্রফল সমান। তো আমাদের যে কোনো একটা বের করলেই হচ্ছে। এরপরে আমরা দুই দ্বারা গুণ করে দিলে এই পুরো অংশটুকুর ক্ষেত্রফল পাবো। এটা বুঝছো? বুঝছি। ওকে, তাহলে আমরা এ বি ডি যে পোর্শনটা, আমরা যদি সেটার ক্ষেত্রফল বের করি, এটা হবে ডিএক্স ওয়াই, আর লিমিট হবে এ থেকে ডি পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 4। তাহলে এখানে ওয়াই এর মান হচ্ছে √16x। 16 মানে 4 ধ্রুবক হিসেবে বাইরে আসবে। এটা হচ্ছে 0 থেকে 4, থাকবে এখানে শুধুমাত্র √x dx। তাহলে √x অর্থাৎ এর পাওয়ার হাফ, তাহলে এটা হবে x এর পাওয়ার 3/2 /3/2, 0 থেকে 4। তাহলে 4 2/3 বাইরে আসবে, 4 এর পাওয়ার একবার 3/2 মাইনাস 0 এর পাওয়ার 3/2। ওকে, তো এটা হচ্ছে 8/3, আর 4 এর পাওয়ার 3/2, এটা মেবি কত আসে? আচ্ছা, এটা একটু চেক করো তো, 4 এর পাওয়ার 3/2 মেবি 8 আসে। 4 স্কোয়ার, হ্যাঁ 8 আসে সম্ভবত।
তাহলে এটা হচ্ছে 64/3। আচ্ছা, এখন এইখানে এই জিনিসটা অবশ্যই লিখতে হবে বর্গ একক। আগের ম্যাথ গুলোতে লিখলেই হয়তো। তো এ- এখন আমরা যেহেতু এখানে ক্ষেত্রফল লিখতেছি, তো এখানে অবশ্যই বর্গ একক লিখতে হবে। এটা বর্গ একক, এটা বর্গ একক, এখানে বর্গ একক অবশ্যই লিখতে হবে। তো এখন এখানে 64/3 হচ্ছে এবিডি এর ক্ষেত্রফল। তাহলে অতএব এ বি সি, মানে এই পুরো যে পার্টটুকু এটার ক্ষেত্রফল হবে 2 ইন্টু এটা। অর্থাৎ এত বর্গ হবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এখন বলছে, এখন এখানে দুইটা পরাবৃত্ত দেওয়া, এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। এই ম্যাথটা কিন্তু মানে এটা একটু জটিল আছে। জটিল না, বাট এটা বুঝলে সহজ হবে। ওকে, এখন এখানে খেয়াল করো। ওয়াই ইজ, এখন এই যে y² = 4ax, এইটার আমাদের লেখচিত্র হবে এরকম, আমরা জানি। আর x² = 4ay, এইটার লেখচিত্র হবে এরকম। এরকম হবে না? এই দুইটা লেখচিত্র আমরা তো এগুলো পড়ছিলাম ভালো মতো। হুম। ওকে, তাহলে এখন এই দুইটা এই পরাবৃত্ত মিলে যে বেষ্টিত অংশ, এটা কোনটা? এটা হচ্ছে আমাদের এই যে এই পার্টটুকু। এখন আমাদের এই পার্টটুকুর এই ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, এটা এত এটা এত ঘন করে দিলে এটা বোঝাই যায়। ওকে, তো আমাদের এই পার্টটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা যদি এখানে নামকরণ করি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ। আর এখন এইখানে এটা পি, এটা কিউ। এখন এইখানে একটা জিনিস এখানে খেয়াল করো। আমাদের এই যে মধ্যবর্তী অংশের এই ক্ষেত্রফল বের করার জন্য আমাদের আগে y² = 4ax, এর জন্য যে 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 ক্ষেত্রফলটা এইটা কি হবে? এটা হবে এই যে এই লাল রেখা থেকে আমাদের এই পর্যন্ত এই পুরো ক্ষেত্রফলটা হচ্ছে কার? এটা হচ্ছে y² = 4ax এর জন্য। এই বুঝছো তো এটা? আর x² = 4ay, অর্থাৎ এই যে এটা x² = 4ay, এই রেখার জন্য এই ক্ষেত্রফলের যে হচ্ছে যে আমাদের এই নিচের যে পোর্শনটুকু, এইটা, এটা বুঝছো? বুঝছি। ওকে, তাহলে আমাদের y² = 4ax এর জন্য ক্ষেত্রফল হচ্ছে পুরোটাই। আর x² = 4ay এর জন্য ক্ষেত্রফল হচ্ছে নিচের অংশটুকু। তাহলে আমরা যদি পুরো ক্ষেত্রফলটা থেকে এই যে এই নিচের পোর্শনটুকু যদি বাদ দেই,
তাহলেই তো আমাদের এই দুইটার মধ্যবর্তী বেষ্টিত অংশের যে ক্ষেত্রফল সেটা পাওয়া যাবে। এটা ক্লিয়ার? হ্যাঁ। কে? এখন দেখো, এখন এটা হচ্ছে ডিএক্স, এখানে হচ্ছে y1 মাইনাস y2 ডিএক্স। যদিও আমাদের প্রশ্নের মধ্যে y1 y2 দেয়া নাই, বাট আমরা ধরে নিব যে একটা y1 আর একটা হচ্ছে y2। y1 কোনটা হবে বলো তো? y1 হবে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এর যে সমীকরণটা, ওইটা হবে y1। আর y2 হবে কোনটা? এই ছোটটা, অর্থাৎ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay সমীকরণের টা হবে y2। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন আমাদের লিমিটটা এখানে নেওয়ার জন্য, তো এখন আমাদের লিমিট আমরা যদি নেই, এখন এইখানে খেয়াল করো, আমরা আমাদের এই যে আমাদের ক্ষেত্রফল হচ্ছে, আচ্ছা এখানে যদি আবার নামকরণ করি, এটা হচ্ছে এ বি, আমি যদি এটা সি দেই, তাহলে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে এক্স অক্ষের উপর ও থেকে সি পর্যন্ত বিস্তৃত। কিন্তু এই যে আমাদের যে মধ্যবর্তী যে বেষ্টিত অংশটা বলো আর 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 বাকিগুলোই বলো, এখন এখানে আমাদের ক্ষেত্রফলটা ও থেকে সি পর্যন্ত বিস্তৃত, তাহলে আমাদের লিমিট নেওয়া লাগবে ও থেকে সি পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আমাদের ও বিন্দুর যে স্থানাঙ্ক 0 0, আমরা তো এটা জানি, তো সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ওকে, তো আমরা সি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব? এখন এ- এখন এখানে সি বিন্দুর স্থানাঙ্ক বের করার আগে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, অর্থাৎ এই যে এই দুইটা পরাবৃত্তের ছেদবিন্দু। ওকে, এখন এইখানে এই 2 নং সমীকরণ থেকে ওয়াই সমান কি হয়? এটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই 4a, এর উপর স্কোয়ার, আবার এখানে 4ax। আমরা এখানে 2 নম্বর সমীকরণ থেকে ওয়াই এর মান নিয়ে এসে 1 নম্বর সমীকরণে বসাইলাম। তাহলে এটা হবে x⁴। আর এখানে নিচে যে এখানে হবে 16a স্কোয়ার, 16a স্কোয়ার যদি ওইদিকে কি গুণ হয়, এটা হবে 64a³ এক্স। এটা আশা করি বুঝছো। তারপর এক্স এইখান থেকে কমন নিলে এটা হবে x³ মাইনাস 64a³। তাহলে একবার এক্স ইজ ইকুয়াল টু 0, একবার এটা ইজ ইকুয়াল টু 0 হলে এরকম, আচ্ছা, এটা কিউব। তাহলে 4 এর উপরে কিউব করলে 64, তাহলে এটা হচ্ছে 4, এটা হবে a। ওকে, তাহলে আমাদের এ বিন্দুর এখানে ভুজ এই যে কত, এ বিন্দুর ভুজ হচ্ছে 4a, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক এটা কি হবে? এ বিন্দুর ভুজ যা, সি বিন্দুর ভুজ তো সেম, না?
এটা আশা করি একটু বুঝছো। এ বিন্দুর ভুজ আর সি বিন্দুর ভুজ কিন্তু সেম, তো এ বিন্দুর ভুজ যদি 4 এ হয়, সি বিন্দুর ভুজও তো 4 এই হবে। তাহলে সি বিন্দুর এখানে স্থানাঙ্ক হবে 4a, 0। এটা বুঝছো? বুঝছি। ওকে। তাহলে এখানে এটা লিখে দিবা যে এ বিন্দুর ভুজ 4a, অতএব সি বিন্দুর এখানে ভুজও হচ্ছে 4a। আচ্ছা, এখন এই লাইনটা জাস্ট এখানে মানে বোঝানোর জন্য লিখছি, কারণ এই লাইনটা লেখা তো এখানে কমপ্লিট হয় নাই, কারণ আমরা তো এখানে লিমিট দেইনি। এই লাইনটা পরে লিখবা আর কি, এই যে এই বিন্দুটা বের করার পরে তারপরে এই যে এই লাইনটা লিখতে হবে, কারণ আমাদের তো এখানে লিমিট দেয়া লাগবে। তো এখন এই যদি আমরা এটা লিখি, তাহলে এখন এখানে এই দুইটার জন্য লিমিট কি হবে? 0 থেকে 4-এ। কারণ আমাদের এই যে ওই প্রথমটার জন্য অর্থাৎ y² = 4ax, 0 থেকে c পর্যন্ত। তারপরে x² = 4ay ও 0 থেকে c পর্যন্ত। তো সেই ক্ষেত্রে দুইটার জন্য লিমিট সেমই হবে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা এইখানে, আচ্ছা, এইটা যেমন এখন এইখানে 1 থেকে 2, এইখানে আমাদের এক্স এর দুইটা ফাংশন এইখানে ধরো বিয়োগ আকারে আছে। তো আমরা ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী এই দুইটাকে তো আমরা ভিন্ন ভিন্ন ইন্টিগ্রেশন দেয়া যায়, দেয়া যায় না ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী? হুম। তো এখন যেহেতু ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী দুইটা ফাংশন বিয়োগ আকারে থাকলে দুইটাকে ভিন্ন ভিন্ন ইন্টিগ্রেশন দেওয়া যায়। তো আমরা যদি এই লাইন থেকে এই লাইন লিখতে পারি, তাহলে এই লাইন থেকেও এই লাইন লিখতে পারবো। তো আমাদের এইখানে যে লাইনটা আছে, আমরা এটাকে চাইলে কি লিখতে পারবো? y1 - y2 dx, এইভাবে লেখা যায় না? এটা বুঝছো? বুঝছি। ওকে। এখন এখানে 0 থেকে 4a, এখন দেখো আবারও এখানে বলতেছি y1 অর্থাৎ যেটা বড় ক্ষেত্রফল, ওইখানে বড় ক্ষেত্রফল কোনটা? y² = 4ax এর জন্য। তো তার জন্য y এর মান কি হবে? তার জন্য y এর মান হবে √4ax। এটা আশা করি বুঝছো। মাইনাস, আর y2 ছোট ক্ষেত্রফল কোনটা? x² = 4ay এর জন্য, তার জন্য এখানে y এর মান হচ্ছে x²/4, আর এইখানে আছে dx। তাহলে এখন এইখানে হচ্ছে আমাদের 2√a, এটা আমাদের ধ্রুবক হিসেবে বাইরে থাকবে। আর থাকবে √x। তো √x এর আহ ক্ষেত্রে এটা হবে x^3/2 /3/2। এরপরে মাইনাস 1/4 এর ধ্রুবক হিসেবে বাইরে থাকবে, এটা হবে x³ /3। এগুলো আশা করি বুঝতেছো। এগুলো না বোঝার কোনো রিজন নাই এখানে। ওকে। তাহলে এখন আমরা যদি এখানে মান বসাই, এটা হচ্ছে 2√a, এখানে 3/2 যাবে উল্টে, এক্স এর জায়গায় বসবে 4a, তার পাওয়ার 3/2, মাইনাস 1/12 এ এক্স এর জায়গায় বসবে 4a, তার উপর কিউব। আর জিরো বসাইলে এই পুরোটাই জিরো হয়ে যাবে, আর ওইটা লেখার দরকার নেই। তাহলে এটা 4√a/3
এইখানে a এর পাওয়ার 3/2, আর আর 4 এর পাওয়ার 3/2 দিলে হয় 8, আমরা তো একটু আগে দেখে আসলাম। মাইনাস 1/12 এ, এটা হচ্ছে 64 a কিউব। ওকে, এখন এইখানে আছে 4 × 8 = 32, ডিভাইড বাই, ধরো 4 × 8 = 32, ডিভাইড বাই 3। এর পাওয়ার হাফ, অর্থাৎ √a মানে এর পাওয়ার হাফ, আবার এর পাওয়ার 3/2, তো দুইটা যোগ হলে হাফ আর 3/2 মিলে হবে 2, মানে a²। আর এইখানে 64/12, a²। এখন এখানে 12, এখানে লসাগু হবে 4, 120, 128, 128 - 64, এইখানে আছে a²। তার মানে 64/12 হয়। 32/3 a²। আর আর এইটা তো 64 a³ ডিভাইড বাই 12। এখানে কোথায় ভুল হইলো? 32/3, এটা হচ্ছে 64/12। হ্যাঁ, কোথাও ভুল হওয়ার তো কথা না। 3 × 4 = 12, 128, 64, 64 ÷ 12, 4 দ্বারা ভাগ করলে ঠিকই তো আছে। 64/12 a²। 4 দ্বারা এখানে ভাগ করলে 4 × 16 = 64, তারপর 3 a²। এটা বুঝছো ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এখানে এই এর পরবর্তী ক্যালকুলেশন গুলা, এখন এগুলো এই যে নিজে করলেও আশা করি বুঝতে পারবা। এই যদি কোথাও বুঝতে সমস্যা হয়, এইখানে লসাগু গুলা দেখবা আবার। ওকে, y² + x প্যারাবোলা এত সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এটা যে একটা প্যারাবোলার সমীকরণ, এটা কিন্তু মানে প্রথম দেখায় হয়তো বোঝা যাবে না, বাট আমরা যদি এটাকে এইভাবে লিখি, y² = -x, তাহলে এটা হবে y² -4 a x। এটা হচ্ছে এই টাইপের প্যারাবোলা। এটা লেখচিত্র কিরকম হবে বলো তো? এটা হবে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। আসলে তোমার সাউন্ড শোনা যাচ্ছে না, ঠিক মতো টাইম শেষ।